গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। এখানে কেবল শ্রোতারাই আসেন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৈরবতান্ত্রিক। শুরু হচ্ছে ভৈরবতান্ত্রিক। ভৈরব চক্রবর্তীর মুখেই গল্পটি শোনা। অনেকদিন আগেকার কথা। বোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানেই গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না। মাসে একবার বীর্যা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। পাক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলের পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষার সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে। কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদরবি করছে। মাস্টারদের উস্কানিও তাতে ছিল 12 আনা। হেডমাস্টার আপিস ঘরে বসে আছেন। ইতিহাসের মাস্টার গোপীবাবু গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরলী মুখুজ্জে। এই নামেই তিনি এ অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলে ছুড়ে দিলে ভালো হতো আর কি। আর ছেলেরা অনেক দূর যাবে তো, আর ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের আপিসের হেডকেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করত বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তাঁর নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, স্যার, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে জানেন। তাত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। তাহলে কোন মেঘে বৃষ্টি হয় স্যার? এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্যাটোস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর এক মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রামবৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমনটা হয়ে থাকে। ইতিহাস পড়ান।
হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধটা পড়ে দেখবেন, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস টু লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে এলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি তিনি দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে তাক, না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনেই আমার বাড়ি মাস্টার বাবুরা, দেখুন কি দেখাই। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোটে রাত্রে ঘুমাইনি। গোপীবাবু কেবল বলছিলেন, আজ খুব গরম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ডু, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগডুমুরের ডালের বাড়তি সমিত এক পাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা। পঞ্চমুণ্ডী আসনে জপ করার সময় কত কত অপদেবতার যে কাণ্ড দেখেছি। বলুন না দু একটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি। সেইটাই বলি। একটু চা করতে বলি? এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিকে। ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়া। ছড়ছড় করে পাকা আম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্যে ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপরে গিয়ে বসলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পড়েনি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বীর্যা হোম করতে হবে মেয়েটির জন্য। বীর্যা হোমের পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়া। ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম।
গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাত বেড়ে। তারপর শুনো, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা মন্দির আছে, সে গেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, জামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্যে ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নী। তাঁর মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। ভৈরব চক্রবর্তীরও দাঁতের জোর দিব্যি। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, বাবা, আপনি আশীর্বাদ করুন। আপনার পায়ের ধুলোটা আমার মেয়ের মাথায় দিন। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আচার খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল, কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম,
আমায় বলছেন? ও খুকির জন্য বীর্যাহম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সব সম্ভব। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরানো কোঠা বাড়ি। কোনো সিঁড়ি নেই, তবে দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি সেটা পছন্দ করি নে। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে, আঙট কলার পাতে। তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশি হয়েছে। বাড়ির লোকও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামেই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুক ঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে? ছিল নিশ্চয়, নয়তো এখন দেখছি কি করে। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে উঠে পড়েছি। তাল গাছ না। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক। পিছনে ছাদের কার্নিসের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার অত বড় বড় হাত পা সেই মাপে। মাথাটা একটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকেই জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম। দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না না, ওই তো সেই বিরাট তাল শাল নারকোল গাছের মতো
তেঢ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে, সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভি দেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি ওই যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদের গভীর রাতে দেখলে আমার গলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি। পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি। পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তখনই সামনে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই এই ব্যাপারের কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনার কাছে। বিশ্বাস করুন বা না করুন। গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ভৈরব তান্ত্রিক। আজ গল্প পাঠে ছিল সমলিন, আকাশ, সমীর, সোহিনী এবং অন্যান্য চরিত্রে আমি কুণাল। সাউন্ড এফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইন সৌমল্য এবং কুণাল। শুনতে থাকুন গল্পের বেলতলা। এখানে কেবল শ্রোতারাই আসে। সবাইকে শুভরাত্রি।